আসসালামু আলাইকুম। শুরু করছি হৃদমায়ের প্রেমগাথা। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। অন্তিম পর্বের প্রথম খণ্ড। খানবাড়ি জুড়ে এখন উৎসবের আবহ। নিহাল খানের বিশাল জয়। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই গোটা এলাকায় যেন আনন্দের ঢেউ লেগেছে। পাড়ায় পাড়ায় বাজছে বিজয়ের গান, চলছে মিষ্টিমুখ, আর সবার মুখে একটাই নাম, নিহাল খান। এই উৎসবের মাঝে হৃদের উপস্থিতি। গত 2 দিন ধরে বাবার নির্বাচনের ব্যস্ততায় সে বাড়ি ফিরতে পারেনি, আর না মায়ার সঙ্গে কথা হয়েছে। এই জনাকীর্ণ কোলাহলে হৃদের একটাই লক্ষ্য ছিল, সব কিছু যেন সুষ্ঠু হয়। হলোও তাই। হৃদের দৃঢ়তার ফলে সুষ্ঠু নির্বাচন এবং বিশাল জয়ের মাধ্যমে নিহাল খান রাজনৈতিক ময়দানে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন। জয়ের উল্লাসের দিন শেষে ধরণীতে রাত নামতেই খানবাড়ির পুরুষদের একে একে ক্লান্তিতে বাড়ি ফিরতে দেখা গেল। রাত তখন প্রায় মধ্যাহ্নে। হৃদকে তখনও বাড়ি ফিরতে দেখা গেল না। খানবাড়ির উৎসবের কোলাহল তখনও পুরোপুরি থামেনি। নিহাল খানের বিপুল বিজয়ের রেশ কাটতে না কাটতেই পরদিন তার শপথ গ্রহণের বার্তা শোনা গেল। খুব স্বাভাবিকভাবে শপথ পাঠের জন্য ওনাকে ঢাকা যেতে হবে। কিন্তু এই আনন্দের মাঝেও সুফিয়া খান ভাবাবেগহীন। ওনার রাজনৈতিক মহল পছন্দ নয়। সেই 15 বছর আগে নিহাল খান সুফিয়া খানকে ছেড়ে রাজনৈতিক জগৎকে বেছে নিয়েছিলেন বলেই তিনি আত্মসম্মান নিয়ে এক কাপড়ে স্বামীর ঘর ছেড়েছিলেন। আজও নিহাল খান সেই পথেই হাঁটছেন। নিহাল খানের জয়ের উল্লাস সাক্ষী দেয় যে সুফিয়া খান আরও একবার নিহাল খানের রাজনীতির কাছে হেরে গেছেন। যদিও নিহাল খান আজকাল প্রকাশ করছেন যে তিনি সুফিয়া খানকে সঙ্গী হিসেবে চাইছেন, তবুও সুফিয়া খানের গুরুত্ব নিহাল খানের জীবনে তার রাজনীতির পরেই আসে। যেখানে সুফিয়া খান স্ত্রী হিসেবে স্বামীর প্রায়োরিটি লিস্টে প্রথম নন, সেখানে সুফিয়া খানের খানবাড়িতে নিহাল খানের জীবনে থাকাটা মূল্যহীন। ব্যক্তিত্ব সম্পন্ন সুফিয়া খান আজও নিহাল খানের জয়ের নীরব দর্শক হলেন। জয় শেষ, তিনি এবার নিজের নীড়ে ফিরতে চাইলেন। 15 বছর আগে তিনি যেমন এক কাপড়ে এই খানবাড়ি ত্যাগ করেছিলেন, আজও ঠিক সেই একই নীরব বিদ্রোহ নিয়ে এই বাড়ি ছাড়তে প্রস্তুত হলেন। কিন্তু বিপত্তি ঘটল মায়াকে নিয়ে। সকাল থেকে রাতভর মায়াকে সুফিয়া খানের পিছন পিছন ঘুরঘুর করতে দেখা যায় সার্বক্ষণিক। সে ইতোমধ্যে খানবাড়ির সদস্যদের মাঝে শাশুড়ির নেওটা পুত্রবধূ হিসেবে বেশ খ্যাতি লাভ করেছে। তবে শ্বশুরের জয়ের উল্লাসে বিমোহিত মায়া তখনও সুফিয়া খানের বাড়ি ত্যাগ করার মনোভাব ঠাহর করতে পারেনি। সুফিয়া খান যখন রাতের মধ্যভাগে খানবাড়ি ছাড়তে প্রস্তুত হলেন, তখনই মায়ের টনক নড়ল। মুহূর্তে হইচই করে কেঁদে কেটে সুফিয়া খানকে জাপটে ধরতে একে একে সকলের মধ্যে সুফিয়া খানের বাড়ি ছাড়ার বিষয়টি নিয়ে হইচই পড়ে গেল। উল্লাসে মেতে থাকা পরিবেশ মুহূর্তে বিষাদে পরিণত হলো। খান বাড়ি ভর্তি মানুষ সুফিয়া খানকে ঘিরে উঠে দাঁড়ালো। সকলের একই বক্তব্য, সুফিয়া খানকে থেকে যাওয়ার জন্য আহাজারি করে। হেনা খান, আরফ খান, মায়াসহ সকলে পথ আটকে দাঁড়াতে সুফিয়া খান বিরক্তিতে কপাল কুঁচকাল। মায়া তখনও ওনাকে জাপটে ধরে কাঁদছে, যেতে দেবে না বলে। এই ব্যাপারটায় তিনি বেশ অতিষ্ঠ। ওনার পিছু পিছু মায়া সার্বক্ষণিক ঘুরঘুর না করলে হয়তো এতক্ষণে তিনি নিশ্চুপ চলে যেতে পারতেন। মায়ার জন্য সকলের দৃষ্টিতে ভিড়ল। সবচেয়ে বড় কথা হলো, ওনার বয়োজ্যেষ্ঠ শ্বশুর শাশুড়িও সুফিয়া খানের পথে আটকে দাঁড়িয়ে। বিরক্তি সুফিয়া খান নিজের আশেপাশে সকলের ভিড় দেখে মায়াকে খানিকটা ধমকের সুরে বললেন, মায়া ছাড়ো, লেট হচ্ছে আমার। সুফিয়া খানের শক্ত গলায় মায়ের ডুকরে কেঁদে উঠে বলল, প্লিজ আম্মু, আমাদের ছেড়ে যাবেন না। আমরা সবাই আপনাকে ভীষণ ভালোবাসি। প্লিজ আমাদের সঙ্গে থেকে যান আম্মু। মায়ের কথায় সুফিয়া খান উপস্থিত সকলের দিকে এক পলক দৃষ্টি বোলালো। সকলে কেমন অসহায় দৃষ্টিতে সুফিয়া খানের দিকে তাকিয়ে। ব্যাপারটায় তিনি বেশ অস্বস্তি বোধ করতে মায়াকে তিনি আগের ন্যায় শক্ত গলায় বলল, আমি বিরক্ত হচ্ছি মায়া, ছাড়ো। সুফিয়া খানের কথায় মায়া হাতের বাঁধন আরও দৃঢ় করল। শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ছাড়বো না আম্মু, আপনি বিরক্ত হলেও ছাড়বো না। আপনি হিনা গোটা খান বাড়ি শূন্য। প্লিজ আম্মু, আমাদের ছেড়ে যাবেন না। মায়ের কথায় খানবাড়ির সকলে সম্মতি জানালো। অস্থির উত্তেজিত ভঙ্গিতে সুফিয়া খানকে বোঝাতে চাইল এক একজন। সকলের হইচয়ে সুফিয়া খান যেমন বিরক্ত তেমনই অস্বস্তি বোধ করলেন। এর মাঝে আরাফ খান পরিস্থিতি বুঝে হাতের লাঠিতে ভর করে এগিয়ে এসে সুফিয়া খানের মুখোমুখি হয়ে দাঁড়াতে দাঁড়াতে বেশ গম্ভীর মুখে বললেন, তুমি কি সত্যি চলে যেতে চাও সুফিয়া?
আরাফ খানের কথায় সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে আরাফ খানের দিকে তাকালেন। সোজা সাপটা উত্তরে বললেন, জি বাবা। সুফিয়া খানের উত্তরে ভারী দীর্ঘশ্বাস ফেলে আরাফ খান সম্মতি দিতে দিতে বললেন, বেশ, তোমার কথাই রইল সুফিয়া, তোমাকে আর কেউ বাধা দেবে না। এই নিয়ে অনেক তো হলো, এসব আর কতদিন চলবে? তুমি বা নিহাল, তোমরা কেউ ছোট নও। তোমাদের ছেলেরা বড় হয়েছে, তাদের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছ, তারপরেও তোমাদের মনোমালিন্য শেষ হলো না। আমরা বুড়ো মানুষ, আজ বাদে কাল মারা যাব, আমাদের চিন্তা তোমাদের করতে হবে না। মানুষ বুড়ো হয়ে গেলে তাদের দাম এমনিই থাকে না। তোমাদের স্বামী স্ত্রীর কাছে আমাদের গুরুত্ব কখনোই ছিল না। তোমরা শুরু থেকে তাই করেছো যেটা তোমাদের মন চেয়েছে। দীর্ঘ 15 বছর তোমাদের দুজনের পিছনে ছুটতে ছুটতে আজ আমরা ক্লান্ত। শেষ বয়সে এসে এবার আমরাও শান্তিতে মরতে চাই। তুমি যেহেতু খানবাড়িতে থাকতে চাইছো না, তাহলে আমাদেরও তোমার সাথে নিয়ে যাও। গোটা 15 বছর তোমাকে ছাড়া নিহালের সঙ্গে কাটালাম, বাকি যে কদিন বাঁচবো সেটা তোমার সঙ্গে কাটাবো ভাগাভাগি করে। আমি আর তোমার শাশুড়ি দুইজনই আজ তোমার সাথে খানবাড়ি ছাড়বো এক কাপড়ে, চলো। আরাফ খানের কথায় তৎক্ষণাৎ হেনা খান সম্মতি দিলেন সুফিয়া খানের সঙ্গে যাবেন বলে। এর মাঝে মায়াও সাহস পেয়ে হইচই করে ভেজা চোখে বলল সেও যাবে। মায়ের কথার মাঝে গোটা খানবাড়ির সদস্যরা হইচই করে উঠল সুফিয়া খানের সঙ্গে যাবেন বলে। আরাফ খানের 2 কন্যা, তাদের ছেলে মেয়ে সবাই একত্রে সম্মতি দিতে সুফিয়া খান সকলের দিকে তাকালেন। আজ ওনাকে আটকাতে পুরো খানবাড়ি দাঁড়িয়ে। সকলে খানবাড়ি ছাড়তে প্রস্তুত, অথচ সুফিয়া খানকে নয়। ঠিক যেভাবে নিহাল খান সুফিয়া খানকে 15 বছর আগে ছাড়তে প্রস্তুত ছিল, কিন্তু রাজনীতি নয়। শক্ত সুফিয়া খান নিজের কথায় অটল থেকে আরাফ খানের উদ্দেশ্যে বলল, আপনারা আমার সাথে যেতে চাইলে যেতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই বাবা, কিন্তু তারপরেও আমার পক্ষে খানবাড়িতে থাকা সম্ভব নয়। সুফিয়া খানের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। হৃদের অনুরোধে তিনি নির্বাচন পর্যন্ত খানবাড়িতে ছিলেন, কিন্তু এখন নির্বাচন শেষ, ওনার এখানে থাকার আর কোনো কারণ নেই। যে প্রেক্ষিতে তিনি চট্টগ্রামে ছুটে এসেছিলেন সেটি সম্পূর্ণ মিথ্যা ছিল। মায়া আর রাদিফের সাজানো মিথ্যা নাটক তিনি আরও অনেক আগেই ধরে ফেলেছিলেন। তখনই তিনি চলে যেতেন, কিন্তু হৃদের অনুরোধে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রয়ে গেছেন। সুফিয়া খান যখন আরও কিছু বলবেন, তার আগেই শোনা গেল নিহাল খানের ক্লান্তিময় কণ্ঠ, ঠিক আছে সুফিয়া, তুমি থাকতে না চাইলে কোনো সমস্যা নেই। পুরো খান পরিবারের জায়গা যখন তোমার ঘরে হবে, তখন আমার একা মানুষের জায়গাও তোমার বাড়িতে হবে। তুমি থাকতে না চাইলে আমরা সবাই তোমার বাড়িতে গিয়ে থাকবো, তারপরও তোমার সঙ্গেই থাকবো। নিহাল খানের হঠাৎ কথায় সকলে ঘাড় ঘুরিয়ে তাকালো দরজার দিকে, যেখানে নিহাল খানের সঙ্গে আয়ন, রাদিফ দুজনেই দাঁড়িয়ে। থমথমে মুখে নিহাল খানের দিকে চেয়ে এই অসময়ে নিহাল খান এমন কথা বলবে কারো ধারণাতে ছিল না। সকলেই হতবাক, কিন্তু তীক্ষ্ণ সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো নিহাল খানের দিকে। এর মাঝে নিহাল খান এগিয়ে এসে সকলের সঙ্গে দাঁড়ালেন। তিনিও সুফিয়া খানের সঙ্গে খানবাড়ি ছাড়বেন বলে। পরিস্থিতি যখন বেশ থমথমে, তখনই খানবাড়িতে প্রবেশ করল হৃদ। গম্ভীর হৃদের বিগত 2 দিনের ছোটাছুটি আর মাথা ব্যথায় চোখ দুটো রক্তিম হয়ে আছে। এর মাঝে মা বাবার সঙ্গে পারিবারিক কলহের বিষয়টি তার কানে এসেছে, মূলত এজন্যই তার এখন বাড়ি ফেরা। হৃদ এক পলক মায়ার দিকে তাকালো। সুফিয়া খানকে জড়িয়ে মায়া হৃদের দিকে তাকিয়ে। হৃদের তাকানোতে খুব স্বাভাবিকভাবেই চোখাচোখি হলো দুজনের। ক্লান্তিময় মুখ আর রক্তিম চোখে হৃদকে বেশ অন্যরকম দেখালো। হৃদের অসুস্থতা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। হৃদ মায়ার মুখ থেকে দৃষ্টি সরিয়ে সুফিয়া খানের দিকে তাকাতে আবারও চোখাচোখি হলো মায়ার তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। হৃদের অসুস্থতার বিষয়টি চট করে সুফিয়া খান বুঝে গেলেন। হৃদ শান্ত গলায় সুফিয়া খানের উদ্দেশ্যে বলতে লাগলো, শেষ একটা সুযোগ সবাই ডিজার্ভ করে আম্মু। সবসময় সব জায়গায় আত্মসম্মান বজায় রাখতে নেই। আপনজনদের কাছে আত্মসম্মান নয়, ভালোবাসা রাখতে হয়। এটা তোমার দেয়া শিক্ষা। আজ বাবার পাশে কেউ নেই, সবাই বাবাকে একা করে তোমার সম্মানে পুরো খান পরিবার দাঁড়িয়ে। আমার মনে হয় এবার তোমার তাদের শেষ একটা সুযোগ দেওয়া উচিত। পুরো খান পরিবার নিশ্চুপ দাঁড়িয়ে হৃদের কথায় নীরব সম্মতি জানালো। সুফিয়া খান নিজেও নিশ্চুপ। হৃদ কিছু বললে যে সুফিয়া খান শুনবেন সেটা সবাই জানে, সেজন্য সকলে চুপ থেকে হৃদকে বলার সুযোগ দিল। হৃদ পুনরায় একইভাবে বলল, আমার জীবনে দেখা উত্তম নারী তুমি।
তোমার হাত ধরে অনেক কিছু শিখেছি। একটা পরিবার সংসার কিভাবে সামলাতে হয় সেটা তোমার থেকে ভালো এখানে কেউ জানবে না। এসব পারিবারিক কলহ আর ভালো লাগছে না আম্মু। তোমাদের বিচ্ছেদের ভাঙন আমরা দুই ভাই গোটা 15 বছর পার করেছি। এবার না হয় শেষটা সুন্দর হোক, নিজের জন্য না হয় আমাদের জন্য থেকে যাও। দ্বিতীয়বার তোমার অযত্ন কেউ করবে না, ভরসা রাখো। হৃদের কথায় সুফিয়া খানের মাঝে নমনীয়তা দেখা গেল। হৃদ কখনো এমন নরম সুরে ওনার কাছে কোনো কিছু নিয়ে আবদার করেনি। বাবা মার বিচ্ছেদ নিয়েও কখনো কথা বলেনি। এই প্রথম হৃদ কিছু বলল বাবা মার বিচ্ছেদ নিয়ে। সুফিয়া খান কি নিজের জেদ বজায় রাখতে গিয়ে ওনার সন্তানদের কষ্ট দিয়েছেন এতকাল? এজন্যই রাদীপ বারবার আবদার করত বাবা মার কাছে একত্রে হয়ে যাওয়ার। সুফিয়া খান নিজের ব্যক্তিগত জীবন আলোচনা করতে না চেয়ে সরাসরি হৃদের অসুস্থতা সম্পর্কে জানতে চেয়ে বলল, তুমি কি অসুস্থ হৃদ? হৃদ বুঝতে পারল সুফিয়া খান হৃদের কথা মেনে তিনি খানবাড়ি ছেড়ে যাবেন না। তাই হৃদও মায়ের কথায় সম্মতি দিয়ে অল্প উত্তরে বলল, একটু। সুফিয়া খানের কঠিন মুখটা অবশেষে নরম হলো। এতক্ষণ যে সুফিয়া খান ছিল দৃঢ় প্রতিজ্ঞ, অনমনীয়, সেই নারী যেন নিমেষেই বদলে গেলেন। হৃদের কপালের শিরাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, চোখের কোণে ক্লান্তি আর লালচে আভা। একজন মা সবসময় সন্তানের মন পড়তে পারে, তাই তিনি মায়ের উদ্দেশ্যে বললেন, হৃদকে নিয়ে রুমে যাও মায়া। মায়া ততক্ষণে সুফিয়া খানকে ছেড়ে পাশে সরে দাঁড়িয়েছিল। হৃদের অসুস্থতা মায়ার চোখেও পড়েছে। মায়া ব্যাপারটা নর্মাল মনে করলেও হৃদের অসুস্থতার বিষয়টি ছিল জটিল। হৃদের মাথায় পরপর 2টো সার্জারি হয়েছিল অ্যাক্সিডেন্টের ফলে। তার নিয়মিত মেডিসিন চলে। চেকআপের জন্য লন্ডন যাওয়ার কথা ছিল, কিন্তু হৃদ সেই যে জেদ করে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছিল, তারপর আর লন্ডনের মাটিতে পা পড়েনি। বিগত কয়েকদিনের ব্যস্ততায় হৃদের মেডিসিন নেওয়া হলো না। এতে করে হৃদের ব্রেইনে চাপ অনুভব হতে হৃদ ক্রমাগত অসুস্থ অনুভব করছে। হৃদ আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমের দিকে হাঁটতেও মায়া পিছন পিছন গেল। ঘরে ফিরে হৃদ সোজা অশ্রমে ঢুকল। অল্প সময় নিয়ে গোসল করে বের হতে মায়াকে দেখলেও বিছানায় বসে হৃদের দিকে তাকিয়ে। হৃদ তখনও কোনো কথা বলল না। মাথার শিরা দপদপ করছে ব্যথায়। মায়ের নামিয়ে রাখা কাপড়গুলো হৃদ গায়ে না জড়িয়ে পুনরায় ফর্মাল প্যান্ট শার্ট নামালো কাবার্ড হতে। হৃদকে পরিপাটি হয়ে রেডি হতে দেখে মায়া ভাবল হৃদ আবারও বের হয়ে যাবে এই রাতে। হৃদ আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজের মেডিসিন বক্স খুলে কয়েকটি ওষুধ মুখে পুরে অল্প পানি পান করতে মায়া উঠে এসে হৃদের পিছনে দাঁড়িয়ে মৃদু স্বরে জানতে চেয়ে বলল, আপনি কি অসুস্থ? এতগুলো কিসের ওষুধ খেলেন? হৃদ মায়ের কথায় উত্তর না দিয়ে পুনরায় কাবার্ড খুলল। ড্রয়ার হতে হৃদের পাসপোর্টের সঙ্গে মায়ের পাসপোর্টও বের করতে মায়া হৃদের শরীর ঘেঁষে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে দেখে বলল, এই পাসপোর্ট দিয়ে কি করবেন? আপনি কই যাবেন? মায়ের জানা ছিল না হৃদের কাছে ওর পাসপোর্ট রয়েছে। হৃদকে কথা বলতে না দেখে মায়া পুনরায় বলল, আপনি কথা বলছেন না কেন? কই যাবেন বলুন না। আপনি কি আমার সাথে রাগ করেছেন? হৃদ হাতে 2টো পাসপোর্ট নিয়ে কবাট লাগালো। হৃদের ফোনের সাথে মায়ের ফোনটি হাতে নিয়ে অপর হাতে মায়ের হাত শক্ত করে চেপে ধরতে ধরতে বলল, চলো। কথাটা বলে হৃদ মায়ের হাত টেনে বাইরের দিকে হাঁটতে মা আটকে উঠে বলল, চলো মানে? কই যাব আমরা? নিশ্চুপ হৃদ অল্প উত্তরে বলল, লন্ডনে। হৃদের কথায় মায়ের মাথা ঘুরে ওঠার মতো অবস্থা। মা মোটেও এই মুহূর্তে প্রস্তুত নয় দেশ ছেড়ে বিদেশে যাওয়ার মতো। মূলত মায়া শ্বশুর শাশুড়ি সবেমাত্র একত্রে হয়েছে। ওদের কাছাকাছি এক ঘরে আনার দায়িত্ব মায়ার। মায়া সেই দায়িত্ব পালন না করা পর্যন্ত ও কোথাও যাবে না। দ্বিতীয়ত খানবাড়ি ভর্তি মেহমান, মায়ের মা জয় সকলে আছে খানবাড়িতে। এত সব মানুষের ভিড়ে মায়ার বেশ আনন্দে দিন কাটে। শ্বশুরের বিজয়ের উল্লাস এখনও শেষ হয়নি। তাই মায়া চায় না এত সব আনন্দের মুহূর্ত ছেড়ে হৃদের সঙ্গে একা একা বিদেশ গিয়ে থাকতে। মায়া হৃদের সঙ্গে বিদেশে যাওয়ার হলে আরও কয়েকটা দিন পরে যাবে প্রস্তুতি নিয়ে। বিনা প্রস্তুতিতে হুট করে এলোমেলো পোশাকে মায়া কখনোই বিদেশ যেতে চায় না। সেজন্য মায়া হৃদের থেকে নিজের হাত ছাড়াতে চেয়ে খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বলল, আমি কোনো লন্ডনে টন্ডনে যাব না নেতা সাহেব। আপনার যাওয়ার হলে আপনি যান, আমি সবার সাথে এখানেই থাকবো, কেমন? মায়ের কথায় রাগে হৃদের জল শক্ত হতে দেখা গেল। তারপরও হৃদ মায়াকে কিছু বলল না, বরং শক্ত হাতে মায়ার হাত টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। মায়া যত বাধা দিচ্ছে হৃদ ততই টানছে মায়াকে। হৃদের শক্তিতে না পেরে
মায়ের চিৎকার করতে লাগলো হৃদের সঙ্গে যাবে না বলে। মায়ের চিৎকারে পুনরায় বসার ঘরে সকলেই ভিড় জমালো। হৃদের কাছে জানতে চাইল কি হয়েছে। বিরক্তিতে হৃদ মায়ের উপর রেগেমেগে মায়াকে কাঁধে তুলে নিতে আরাফ খান হৃদকে বাধা দিতে চাইলে মায়াকে নিয়ে যেত। তখনই রাদিফ পাশ থেকে আরাফ খানকে আটকে বলল, বাধা দিও না দাদা ভাই, ভাই ভাবির আজ ফ্লাইট আছে, ওরা লন্ডনে যাবে। ভাবি যেতে চাচ্ছে না বলে ভাই জোর করে নিয়ে যাচ্ছে। হৃদের ফ্লাইটের বিষয়টি কানে যেতেই বিস্ময়কর হলো আরাফ খান। বলল, হৃদের ফ্লাইট মানে? কবে ঠিক করলো ওরা লন্ডনে যাবে? অনেক আগেই টিকিট করা ছিল আজকের তারিখের। ওরা ফিরবে কবে? সঠিক বলতে পারছি না। আসিফ যাবে ওদের সাথে? না। আরাফ খান বুঝলেন হৃদ এবার লম্বা ছুটিতে দেশ ছাড়ছে। তিনি লাঠিতে ভর করে খানবাড়ির বাইরে এগিয়ে যেতেই দেখতে পেল বাগানে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারে হৃদ এক প্রকার মায়াকে ছুঁড়ে ভিতরে ফেলতে ফেলতে সে উঠে বসল। হৃদ হেলিকপ্টারে উঠে বসতেই একজন দেহরক্ষী দ্রুত এগিয়ে এসে দরজা লাগালো। আসিফ বাইরে দাঁড়িয়ে। সে হৃদের সঙ্গে যাবে না, বরং সে কাল ঢাকায় ফিরে যাবে হৃদের কোম্পানির কাজে। দেশের বাইরে থেকেও হৃদ আসিফের সঙ্গে যোগাযোগ করবে এমনটাই নির্ধারিত। হৃদ মায়াকে নিয়ে হেলিকপ্টারে বসতে হেলিকপ্টারের পাখা গোল গোল ঘুরিয়ে আকাশে উড়ে যেতেই মায়া আতঙ্কে হৃদকে দু হাতে জাপটে ধরল। হৃদ মায়াকে না ছুঁয়ে শক্ত হয়ে বসল। তাদের শেষ রাতের দিকে ঢাকা এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট আজ। এখন রাত 12টা। চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাতে হেলিকপ্টারে ঘন্টা দুয়েক লাগবে। এর মাঝে হৃদের মাথা ব্যথাটা খানিকটা কমে আসতো, আরাম পেত বলে মনে করল হৃদ। হৃদ যথাসম্ভব কথা না বলে হৃদের মস্তিষ্ক ঠান্ডা রাখার চেষ্টা করছে, কিন্তু মায়ের ফ্যাসফ্যাসে কান্নায় তার মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছে ক্রমাগত। হৃদ মায়াকে শক্ত গলায় ধমক লাগাতে গিয়েও লাগালো না, বরং মায়ের দিকে কটমট করে তাকিয়ে বলল, দুদিনের সময় দুনিয়ার সব বোঝো, শুধু আমাকে ছাড়া। সবাই তোমার প্রায়োরিটি লিস্টে পড়ে, শুধু আমি ছাড়া। জীবিত মানুষের মূল্যায়ন তোমার কাছে নেই। আমি মরে গেলে মূল্যায়ন করবে তো হৃদ? হৃদের কথায় মায়ের তৎক্ষণাৎ কান্না থেমে যায়। ভেজা দুই চোখের মণি দুটো স্থির হয়ে যায় হৃদের মুখের ওপর। মায়ের নীরবতা বুঝে হৃদ চোখের ওপর হাত ঠেকিয়ে শুয়ে পড়ল সিটে। মায়া তখনও স্থির দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে। পুরোটা সময় মায়া আর কোনো কথা বলল না, শুধু নিশ্চল দুই চোখ ঘুরে ঘুরে হৃদের দিকে তাকাতে লাগলো। হৃদ বুঝো না বোঝার মতো করে রইল। ঢাকা পৌঁছাতেই হৃদের একজন অ্যাসিস্ট্যান্টকে দেখা গেল মধ্যরাতে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে হৃদের অপেক্ষায়। হৃদ মায়াকে নিয়ে প্রথমে নিজের বাড়িতে গেল। সেখান হতে অল্প সময়ের মধ্যে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গাড়িতে উঠে বসতেই ড্রাইভার গাড়ি টানল সোজা এয়ারপোর্টে। সময় থাকতে শেষ রাতের আগে মায়াকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছাতে হৃদের একজন অ্যাসিস্ট্যান্ট এগিয়ে আসলো। হৃদ এক হাতে মায়ের হাত চেপে অপর হাতে দুটো পাসপোর্ট নিয়ে হাঁটল কাউন্টারের দিকে। প্রয়োজনীয় সকল তথ্য শেষে মায়াকে নিয়ে প্লেনে উঠে বসতে প্লেনটি সময় নিয়ে আকাশে উড়াল দিল দীর্ঘ পথ পাড়ি দিতে। প্লেন জার্নির পুরো রাস্তায় মায়া হৃদের সঙ্গে টু শব্দটিও করল না, কেমন চুপচাপ বসে রইল বাড়ির কাপড়ে। মায়ার গায়ের এই শাড়িটা আজ মায়ার শাশুড়ি দিয়েছিল বাড়িতে নির্বাচনের উল্লাস ও লোকজনের আনাগোনা থাকবে বলে। সেই শাড়ি পরে হৃদের সঙ্গে এক দেশ হতে অন্য দেশে পাড়ি জমালো মায়া। হৃদ মায়াকে শাড়িটা পরিবর্তন করার সময়টুকুও দিল না, অথচ হৃদ নিজে গোসল করে নতুন কাপড় পরে বাবু হয়ে বসে আছে। বাংলাদেশে গরম, অথচ লন্ডনের মাটিতে উষ্ণ ঠান্ডা। এখন সময় 10টা, বাংলাদেশ সময় হয়তো বিকাল 3টার নাগাদ হবে। মায়া লন্ডনে এসেছে পর থেকে বাংলাদেশে কারোর সাথে কথা হয়নি। হয়তো হৃদের হয়েছে, তবে হৃদ মায়াকে কিছু বলেনি এই বিষয়ে। মায়ারা আজ সকাল 7টার নাগাদ লন্ডনে এসে পৌঁছায়। এয়ারপোর্ট থেকে হৃদের লোক এসে মায়াদের রিসিভ করে। তারপর ওরা একটি হাসপাতালে যায়। মায়া হাসপাতালটির নাম জানে না, তবে সেখানে হৃদকে চিকিৎসা নিতে দেখে মায়া বুঝতে পারে এর আগে হৃদের অ্যাক্সিডেন্টের সময় হৃদকে হয়তো এই হাসপাতালেই রাখা হয়েছিল। তাই আজ মায়ারা লন্ডনে ফেরার পরপরই হৃদ মায়াকে নিয়ে সোজা এই হাসপাতালে চলে এসেছে চেক আপের জন্য। রাতের ব্যাপারটায় মায়া হৃদের ওপর অভিমান করে বসেনি, বরং মায়া হৃদের কথায় কষ্ট পেয়েছিল বলে সে নিশ্চুপ। মায়ের জীবনে স্বামী হিসেবে হৃদের গুরুত্ব অনেক। হৃদের আগে মায়ের জীবনে কখনো কাউকে প্রথম প্রায়োরিটিতে রাখেনি।
মায়ার প্রথম প্রায়োরিটি মায়ার স্বামী। হৃদের অসুস্থতার বিষয়টি মায়া জানত না, জানলে হয়তো মায়া কখনোই হৃদকে বাধা দিত না। এখন মায়ার নিজেকে অপরাধী মনে হচ্ছে, তখন হৃদকে বাধা দিয়ে মায়ার স্বামী নিশ্চয়ই মনে করেছে মায়া ও স্বামীর মন বোঝে না। সত্যি কি তাই? মায়ার তীব্র অপরাধ বোধে কান্না পেল। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে আসতে মায়া নিজের পাশে কারো উপস্থিতি টের পেল। মায়া ঘাড় বেঁকে তাকাতে দেখল হৃদ সবে গোসল করে কোমরে তোয়ালে বেঁধে খালি গায়ে দাঁড়িয়েছে। ভেজা চুল আর স্নিগ্ধ মুখে হৃদকে দারুণ দেখালো। মায়া হৃদের মুখের দিকে তাকিয়ে থাকতে হৃদ কপাল কুঁচকে মায়াকে পরখ করল। হৃদ মায়াকে সেই ঘণ্টাখানেক আগে বলেছিল গোসল করে ফ্রেশ হতে, অথচ মায়া গোসল না করে রুমের খোলা বারান্দায় দাঁড়িয়ে আকাশপথে চেয়ে আছে। কি এত ভাবছে কে জানে, তবে হৃদের ধারণা সে মায়াকে জোর করে নিজের সঙ্গে নিয়ে আসায় হয়তো মায়া এখনও অভিমান করে বসে। আর এই ব্যাপারটা হৃদ চট করে বিরক্ত বোধ করল। মায়ের দিকে বিরক্ত চোখে তাকিয়ে বলল, কি সমস্যা? এখানে দাঁড়িয়ে আছো কেন? ফ্রেশ হবে না? হৃদকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে মায়া ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল। হৃদের ভেজা শরীরে দুহাতে জাপটে জড়িয়ে হৃদের বুকে কপাল ঠেকাতে ঠেকাতে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমার একটাই আপনি ছিলেন নেতা সাহেব, আপনাকে ভালোবাসার স্বাদ এই জন্মেও শেষ হবে না। হৃদ বুঝতে পারল মায়া হৃদের রাতে বলা কথাগুলো মনে পুষে কষ্ট পাচ্ছে। হৃদ মায়াকে দুহাতে জড়িয়ে নিতে নিতে বলল, তাই?